আজকের আলোচনায় আমরা একটু গভীরে যাব, দেখব আমাদের এই গ্রহটা ঠিক কি দিয়ে তৈরি, মানে এর একেবারে ভিত্তি খনিজ আর শিলা। হ্যাঁ, আমাদের পায়ের নিচের পৃথিবী। ঠিক, আমাদের কাছে বেশ কিছু তথ্যসূত্র আছে, সেগুলো ঘেটেই বোঝার চেষ্টা করব পৃথিবীর উপরিভাগটা আসলে কেমন, খনিজ বা শিলা বলতে আমরা কি বুঝি, আর এদের মধ্যে সম্পর্কটাই বাকি। চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই আসি পৃথিবীর উপরিভাগের গঠনে, মানে ভূত্বক। তথ্যগুলো কিন্তু বেশ অবাক করার মতো। পৃথিবীর ওজনের প্রায় 46.60% নাকি অক্সিজেন। হ্যাঁ, এটা শুনে অনেকেই একটু অবাক হন। তারপরেই আছে সিলিকন, প্রায় 27.72%। মানে সিংহভাগই তো এই দুটো মৌল। অক্সিজেন তো আমরা শ্বাস নেওয়ার গ্যাস হিসেবেই জানি। এটা মাটির সাথে বা পাথরের সাথে কিভাবে? আসলে ব্যাপারটা হলো, বাতাসে আমরা যে অক্সিজেন পাই সেটা গ্যাসীয়, কিন্তু ভূত্বকে অক্সিজেন একা থাকে না। ওটা অন্যান্য মৌলের সাথে, বিশেষ করে সিলিকনের সাথে খুব শক্তভাবে রাসায়নিক যৌগ তৈরি করে থাকে, সিলিকেট যৌগ। ও আচ্ছা। এই অক্সিজেন আর সিলিকন মিলেই কিন্তু বেশিরভাগ খনিজ তৈরি করে। খনিজ মানে হলো, ধরুন, প্রাকৃতিকভাবে তৈরি হওয়া একটা কঠিন জিনিস, যার একটা নির্দিষ্ট রাসায়নিক গঠন আছে আর একটা নিজস্ব পারমাণবিক সজ্জা বা কেলাসাকার গঠন আছে। মানে অজৈব পদার্থ। হ্যাঁ, অজৈব পদার্থ। প্রকৃতিতে হাজার হাজার খনিজ আছে, কিন্তু মজার ব্যাপার হলো আমাদের চারপাশের বেশিরভাগ শিলা কিন্তু তৈরি হয়েছে খুবই অল্প কয়েকটা খনিজ দিয়ে। যেমন ধরুন ফেলসপা, কোয়ার্টজ, এরাই প্রধান। আচ্ছা। আর প্রত্যেকটা খনিজেরই কিন্তু নিজস্ব কিছু ভৌত বৈশিষ্ট্য থাকে, মানে তার কাঠিন্য কেমন, রং কি, কতটা স্বচ্ছ, এইসব এগুলো দেখেই তাদের চেনা যায়। তাহলে এই খনিজগুলো মিলেই তৈরি হচ্ছে শিলা। তার মানে শিলা বলতে আমরা সহজভাবে এক বা একাধিক খনিজের সমষ্টি বুঝতে পারি। ঠিক তাই, একেবারে সহজ কথায় এইটাই। আমরা তো সাধারণত 3 ধরনের শিলার কথা শুনি: আগ্নেয়, পাললিক আর রূপান্তরিত। এদের মধ্যে মূল পার্থক্যটা কোথায়? পার্থক্যটা তৈরি হয় তারা কিভাবে তৈরি হচ্ছে সেই প্রক্রিয়ায়। আগ্নেয় শিলা, যেটাকে ইংরেজিতে ইগনিয়াস রক বলে, সেটা তৈরি হয় যখন মাটির নিচের ভীষণ গরম গলিত পদার্থ, ম্যাগমা। হ্যাঁ, ম্যাগমা, অথবা সেটা যখন আগ্নেয়গিরি দিয়ে লাভার মতো বেরিয়ে আসে, তখন সেটা ঠান্ডা হয়ে জমে কঠিন শিলা তৈরি করে, যেমন গ্রানাইট বা ব্যাসল্ট। এগুলো আগ্নেয় শিলা। আচ্ছা, বুঝলাম। আর পাললিক? পাললিক শিলা বা সেডিমেন্টারি রক তৈরি হওয়ার প্রক্রিয়াটা আবার অন্যরকম। এটা তৈরি হয় আগে থেকে থাকা কোনো শিলা, সেটা আগ্নেয় হতে পারে, পাললিক হতে পারে বা রূপান্তরিতও হতে পারে। মানে যে কোনো পুরনো শিলা? হ্যাঁ, যে কোনো পুরনো শিলা। সেই শিলা যখন আবহাওয়ার কারণে বা অন্য কোনোভাবে ক্ষয় হয়, ভেঙে যায়, তখন তার ছোট ছোট কণা বা পলি তৈরি হয়। এই পলিগুলো নদী বা বাতাসের মাধ্যমে বয়ে গিয়ে কোথাও জমা হতে থাকে। স্তরের পর স্তর? একদম, স্তরের পর স্তর জমা হয়, আর ওপরের স্তরগুলোর চাপে নিচের স্তরগুলো ধীরে ধীরে শক্ত হয়ে পাললিক শিলা তৈরি করে। যেমন ধরুন বেলে পাথর বা চুনা পাথর, এগুলো খুব পরিচিত পাললিক শিলা। বেশ ইন্টারেস্টিং। আর 3 নম্বরটা? রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলা বা মেটামরফিক রক। এটা তৈরি হয় যখন কোনো পুরনো আগ্নেয় বা পাললিক শিলা মাটির নিচে চলে যায় এবং সেখানে অঞ্চল তাপ আর চাপের মধ্যে পড়ে। গলে যায় কি? না, গলে যায় না, এটাই গুরুত্বপূর্ণ। গলে গেলে তো আমার ম্যাগমা হয়ে যাবে। এখানে শিলাটা কঠিন অবস্থাতেই থাকে, কিন্তু প্রচণ্ড তাপ আর চাপে তার ভেতরের খনিজগুলো নতুন করে সেজে ওঠে, বা তার গঠনটাই বদলে যায়। ওহো, রূপান্তর ঘটে। ঠিক, রূপান্তর মানে আগের অবস্থা থেকে নতুন রূপে বদলে যাওয়া। যেমন ধরুন চুনা পাথর পাল্টে গিয়ে মার্বেল হয়ে যায়, বা শেল পাল্টে স্লেট হয়। এগুলো রূপান্তরিত শিলার উদাহরণ। তার মানে দাঁড়াচ্ছে, শিলাগুলো আসলে এক জায়গায় স্থির নেই, তারা ক্রমাগত এক রূপ থেকে অন্য রূপে বদলে যাচ্ছে। আমাদের তথ্যসূত্রে একটা শিলাচক্র বা রক সাইকেলের ছবির কথা বলা আছে। হ্যাঁ, রক সাইকেল। দেখে মনে হচ্ছে এটা একটা চক্রাকার প্রক্রিয়া। ম্যাগমা থেকে আগ্নেয় শিলা, সেটা ক্ষয় হয়ে পলি জমে পাললিক শিলা, সেটা আবার তাপচাপে রূপান্তরিত শিলা, আবার হয়তো সেটা গলে গিয়ে ম্যাগমা। এই চক্রটা কি চলতেই থাকে? ঠিক ধরেছেন। এই শিলাচক্র বা রক সাইকেল ধারণাটা ভূতাত্ত্ব বোঝার জন্য খুব খুব জরুরি। এটা আসলে দেখাচ্ছে যে আমাদের পৃথিবীটা কতটা গতিশীল, স্থির নয় একদমই। আচ্ছা,
কোটি কোটি বছর ধরে এই প্রক্রিয়াগুলো চলছে। পৃথিবীর ভেতরের উপাদান বাইরে আসছে, বাইরের উপাদান ভেতরে যাচ্ছে, পুনর্ব্যবহার হচ্ছে, মানে একটা রিসাইক্লিং প্রসেস। যদি আমরা এটাকে একটু বড় পরিসরে দেখি, হ্যাঁ, বৃহত্তর চিত্রের সাথে যদি যুক্ত করি, তাহলে এই চক্র শুধু শিলার রূপ বদলায় না, এটা আসলে পৃথিবীর ভূপৃষ্ঠের চেহারাটাই গড়ে তোলে। পাহাড় তৈরি হওয়া, উপত্যকা তৈরি হওয়া, এই সবই কিন্তু এই চক্রের অংশ। এটা খুবই ধীর একটা প্রক্রিয়া, কিন্তু অসম্ভব শক্তিশালী। তাহলে এতক্ষণের আলোচনার মূল বিষয়গুলো যদি এক জায়গায় করি, আমরা দেখলাম পৃথিবীর উপরিভাগের মূল উপাদান হল অক্সিজেন আর সিলিকন। হ্যাঁ, প্রায় 3/4। জানলাম খনিজ কি নির্দিষ্ট রাসায়নিক গঠন আর কেলাসাকার সজ্জার প্রাকৃতিক অজৈব পদার্থ, আর এই খনিজগুলো মিলেই তৈরি হয় শিলা। 3 ধরনের প্রধান শিলা: আগ্নেয়, পাললিক, রূপান্তরিত। কিভাবে তৈরি হয় সেটাও বুঝলাম, আর দেখলাম এই শিলাচক্রের মাধ্যমে তারা কিভাবে অবিরাম পরিবর্তিত হচ্ছে। একেবারে তাই। এই মৌলিক বিষয়গুলো তো আমরা জানলাম। এবার একটা জিনিস ভাবা যেতে পারে। এই যে বিশাল একটা চক্র চলছে, শিলা তৈরি হচ্ছে, ভাঙছে, আবার নতুন রূপ নিচ্ছে, এই ভূতাত্ত্বিক প্রক্রিয়াগুলো আমাদের দৈনন্দিন জীবনের সাথে কিভাবে যুক্ত? যেমন একটু ভাবুন তো, এই প্রক্রিয়াগুলোই কিন্তু আমাদের প্রয়োজনীয় অনেক খনিজ সম্পদকে, ধরুন লোহা, তামা, সোনা বা এমনকি আজকের দিনের প্রযুক্তির জন্য জরুরি রেয়ার আর্থ এলিমেন্টগুলো, সেগুলোকে পৃথিবীর কিছু নির্দিষ্ট জায়গায় কেন্দ্রীভূত করেছে। ঠিক, মানে খনিগুলো তৈরি হওয়ার পেছনেও এই প্রক্রিয়া? অবশ্যই। আবার এই একই শক্তি যা শিলা তৈরি করছে বা রূপান্তর ঘটাচ্ছে, সেটাই কিন্তু ভূমিকম্প বা আগ্নেয়গিরির মতো ভূতাত্ত্বিক বিপদও ডেকে আনে। হ্যাঁ, এটাও ঠিক। সুতরাং আমাদের পায়ের নিচে যে পৃথিবী, সেটা আসলে প্রতিনিয়ত বদলে চলেছে, খুব ধীরে কিন্তু নিশ্চিতভাবে। এই পরিবর্তনগুলোই আমাদের চারপাশের জগৎটাকে গড়ে তুলেছে আর ভবিষ্যতেও তুলবে।